আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আবার হাজির হলাম। মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া পদত্যাগের জন্য 5টি দাবি দিয়েছেন সেনাপ্রধানের কাছে, এবং সেটা রাষ্ট্রপতির কাছে পৌঁছানোর দায়িত্ব নাকি সেনাপ্রধানকে দিয়েছেন। এটা হচ্ছে যে ভেতরকার একদম সলিড ইনফরমেশন, যে ইনফরমেশনটা এখন থেকে 3 ঘন্টা আগে আমি পেয়েছি। তো উনি পদত্যাগ করে কি করবেন? আসলে উনি পদত্যাগ করবেন বলতে, যেহেতু এখন কেউই ওনাকে আর বিশ্বাস করছেন না, ওনাকে পদত্যাগ করতে হবে। একটা তত্ত্বাবধায়ক সরকার এনে সেই সরকারের অধীনে একটা নির্বাচন করবেন। তার আগে উনি পদত্যাগ করে সেই সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে চলে যাবেন। আর এই বিষয়ে আসলে সেনাপ্রধান বা রাষ্ট্রপতি চুপ্পুর চাইতে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের চাপ সর্বোচ্চ বেশি, যে উনি পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে উনি চলে যাবেন। তবে তার 5টা শর্ত। শর্ত নাম্বার 1, ওনার বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না। শর্ত 2, অতীতের ওনার যত মামলা ছিল, যেগুলো এখন খালাস দিয়েছে বিভিন্ন কোর্ট থেকে, সেগুলো পুনরুজ্জীবিত করা যাবে না। নাম্বার 3, ওনার যত প্রতিষ্ঠান আছে কোনো কিছুর কোনো ক্ষতি সাধন করা যাবে না। এগুলো সব যেটা যেভাবে আছে ওভাবেই থাকবে। এইটার ব্যাপারে কেউ কোনো নাক গলাতে পারবেন না, মানে ব্যবসা বাণিজ্য ওনার চলতে হবে। নাম্বার 4, উনি সহ ওনার এই মন্ত্রী পরিষদের বাকি যারা আছেন ওনাদের সবাইকে সেফ এক্সিট বিশেষ চার্টার্ড বিমানে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিয়ে আসতে হবেন। এবং নাম্বার 5, বা যা কিছু ঘটেছে, যা কিছু হয়েছে, এগুলো কোনো কিছুতেই উনি, ওনার পরিবার, ওনাদের যেই মন্ত্রী পরিষদ এই মুহূর্তে আছে তাদের পরিবার পোষ্য কাউকে কোনো বিষয়ে জড়ানো যাবে না। এই 5টি শর্ত মেনে নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন আমাদের সেনাপ্রধানের কাছে, এবং সেনাপ্রধানকে অনুরোধ করেছেন এই খবরটা যাতে রাষ্ট্রপতির কাছে পৌঁছে দেওয়া হয়। যদি এগুলো সব ঠিকঠাক হয় এবং এগুলো মেনে নেয়, তাহলে উনি এই সেফ এক্সিট নিয়ে বাংলাদেশ থেকে চলে যাবেন। আপনি সুন্দর একটা কথা বলেছেন যে এটা আসলে আমি কবি রফিক আজাদের যে কবিতার লাইন, ভাত দে হারামজাদা নইলে মানচিত্র খাবো, সেটাকে সাটায়ার করে এটা করেছি। যে এখন তো কোনো কবি আর কবিতা লেখে না, বঙ্গবন্ধুর মতো এক নেতা এক দেশ বলা হতো। তার কথায় সূর্যের দিকে যায়, ওই দিকে যায়, তার কথায় সব চলে। সেই সময় এত প্রতিবাদী কবিতা, প্রতিবাদী গান, বিপ্লবী নেতাদের আমরা দেখেছি, বামপন্থীদের। কিন্তু এখন কেন বলে না যে ডিজেল দে হারামজাদা নইলে তোর সংসদ খাবো, ডিজেল দে হারামজাদা নইলে তোর কুর্সি খাবো, ডিজেল দে হারামজাদা নইলে ভাবির পোলাদের এই সেই ইত্যাদি ইত্যাদি। এখন তো কেউ বলে না। কারণটা কি? বঙ্গবন্ধুর আমলের সরকার নাকি খুব স্বৈরাচার ছিল, কথা বলতে পারতো না কেউ, এমন দাবি কেউ কেউ করে। তো তখন কবিতা লেখা যেত, ভাত দে হারামজাদা। এখন তো আইনের শাসন দে হারামজাদা বলার কাউকে দেখি না। এখন তো কাউকে বলতে পারি না, শুনি না যে আইনের সুশাসন দে হারামজাদা, নইলে তোর সংসদ ভবন খাবো, বা তোর কুর্সি খাবো, বা তোর ক্ষমতা খাবো, কেউ তো বলে না। তখন তো মানচিত্র খেয়ে ফেলার মতো কবি ছিলেন, এখন আমরা কাউকে দেখি না। এই দুঃখে এটা বলেছি। কারণ আপনি দেখেন, আমাদের সরিষাবাড়ির অন্তত 50 জন আমাকে ফোন দিয়েছে যে তেলের জন্য কি অবস্থা, একটা ভিডিও পাঠাইছে। তার মধ্যে আমার অনেক পরিচিত বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষী, সিনিয়র জুনিয়র সবাই আছে দেখলাম। তেল নিয়ে যে তেলেসমাতি চলতেছে, যখন আমাদের মন্ত্রীর মুখে তেল, উজির নাজির সবার মুখে তেলের বন্যা বয়ে যাইতেছে। এমনকি এরা দেখবেন আপনি তারেক রহমানকে, খালেদা জিয়াকে শুধু নবী রাসূল ঘোষণা করা বাদ আছে, সম্রাট বাবর ঘোষণা করে দিয়েছে। সম্রাট বাবরের উপরে যদি কোনো নাকি তার সমমান নেতা হচ্ছে তারেক রহমান। ভাগ্যিস বলে নাই যে তারেক রহমান সম্রাট বাবরের মতো সমগামী ছিল।
বাকি সেইটা বলে নাই, আল্লাহ বাঁচাইছে। সম্রাট বাবর তো শিয়া ছিল, তারেক রহমান তো শিয়া না, সুন্নিও না, নামাজাবি সালাবি। আমরা দেখেছি সেই নারী বিদ্বেষী রাজ্জাক বিন ইউসুফ নামের কাজ্জাবটা, সেই নারী চরম নারী বিদ্বেষী, যার জন্ম কোনো নারীর পেটে হয় নাই, তার পিতার পশ্চাৎ দেশ দিয়ে হয়েছে, সে রাজ্জাক বিন ইউসুফ তার মাথায় হাত দেয়। তো এইখানে তো সম্রাট বাবরের মিল পাইলাম না। সম্রাট বাবর তো মদখোর ছিল, তারেক রহমানও কি মদখোর? সম্রাট বাবর তরবারি চালাইতে পারতো, হাতি চালাইতে পারতো, এই তারেক রহমান কি তাই? আমরা জানি না, তারা ভালো জানে। শুধু এখানে তারা ক্ষান্ত হয় নাই। আপনারা শুনেছেন যে ধানের শীষকে এখন কোরআনে নিয়ে আসছে, জামাতিদের মতো ধর্মীয় রং দেওয়া শুরু করেছে, বলেছে এটা নাকি আদম আলাইহিস সালাম প্রথম নবীর মার্কা, এটা এরকম বলা শুরু। শুধু এইখানে না, আজকে আরেক জায়গায় দেখলাম এক বিএনপির সমর্থক বলতেছে দাড়িয়ালা টুপিয়ালা, দেখে মনে হয় জামাতি, কারণ পোশাকের সাথে দর্শনের একটা মিল থাকে, কিন্তু কিভাবে বিএনপি হয় জানি না। তিনি বলতেছেন যে মা ফাতেমার পরে কোনো নেত্রী যদি থাকে তাহলে সেটা হচ্ছে খালেদা জিয়া। আমি ওখানে গিয়ে কমেন্ট করে আসলাম যে এরপরে কি কোকো আর তারেক রহমানকে ইমাম হাসান হুসাইন ঘোষণা করা হবে? খুব সম্ভবত ঘোষণা করা হয়ে যাবে। এই হচ্ছে আমাদের দেশের রাজনীতি, মানসিকতা। এগুলো আমাদের দেশের রাজনৈতিক চর্চা হয়। এই কথাগুলোর মধ্যেই কিন্তু প্রমাণ হয় যে আমাদের দেশের রাজনীতি যারা করে তাদের মন মানসিকতা কি, এবং যারা কর্মী সমর্থক তাদের মন মানসিকতা কি। কখনো কখনো কিন্তু যেমন প্রজা তেমন রাজা হয়, কখনো যেমন রাজা তেমন প্রজা হয়। আমরা বুঝে উঠতে পারতেছি না রাজা কেমন আর প্রজা কেমন, নেতা কেমন, কর্মী কেমন। এই কারণে লিখেছি যে কারণ শুধু এখন ডিজেল মানুষের ভাতের কাপড়ের মতো বিষয়। কারণ এই ডিজেল যদি না থাকে, আপনি ডিজেল সময় মতো না পান, তাহলে আপনার বাংলাদেশের আবাদ ফ্লপ করবে, ব্যবসা বাণিজ্য ফ্লপ করবে, হাসপাতাল বন্ধ হয়ে। আমরা দেখলাম বিশ্ববিদ্যালয়ে মোমবাতির আলোতে নাকি হাজাকের আলোতে, বিদ্যুৎ নাই, সেখানে পরীক্ষা নেওয়া হচ্ছে। কয়দিন পরে শুনবো যে চাঁদের আলোতে পরীক্ষা নেওয়া হবে। তারপরেও বলে যে এই দেশ নাকি খুব ভালো চলতেছে। আপনি কোন বিএনপি নেতাকে ফোন করলে আপনি দেখবেন যে তাদের কাছে না দেশ খুব ভালো চলতেছে। মন্ত্রী বলতেছে তেলের প্রচন্ড মজুদ আছে, আমাদের সরিষা বাড়িতে শত শত মোটরসাইকেল নিয়ে দাঁড়াই আছে। আগে যাত্রা হইতো, যাত্রার ওইখানে বাঁশ দিয়ে লাইন দিত ভিড়ের কারণে, অথবা ঈদের মধ্যে সিনেমা হলের গেটের সামনে বাঁশ দেওয়া থাকতো যাতে ভিড় ঠেকানো যায়। তারপর গরুর হাটিতে ভিড় থাকে, সেখানে বাঁশ দিয়ে বেড়া দেওয়া হয়। এখন দেখলাম ডিজেলের জন্য সেখানে বাঁশ দেওয়া, আমাদের সরিষা বাড়ি জামালপুরেই। এই হচ্ছে দেশের অবস্থা। আবার একজন বলেছে যে তারেক রহমান তাকে খাম্বা নিয়ে আসছিল, এবার খাম্বাও খাই ফেলবে, এই কারণে তারা আবার গ্রেপ্তার দাবি করতেছে, ওটাও আবার দাঁড়িয়ালা। এই অবস্থায় আপনি ডিজেল যদি না থাকে, সুতরাং এই জন্য আমি বলেছি যে ডিজেল দিয়ে হারামজাদা, নাহলে সংসদ খাবো। সংসদ কেন বলেছি? কারণ এই জামাতিরা হচ্ছে ওই যে তারেক বলেছে গাল ফোলা তারেক, আমজনতা নাকি ফামজনতা, আগে গণরিয়া অধিকার পরিষদ নাকি যেন সেটাতে ছিল তারেক বিভিন্ন রাষ্ট্রতে, পরে তাদের মধ্যে দল ভেঙে গেছে। সে তারেক বলেছে যে সব ডিপোতে যত কর্মকর্তা আছে তেলের, সব হচ্ছে জামাতের লোক। আবার জামাতেরা বলতেছে যে বিএনপি লোক সিন্ডিকেট করে তেলের দাম বাড়াইছে। জামাতের আমির বলছে সারা পৃথিবীতে তেলের দাম কমে, বাংলাদেশে বাড়ে। আমরা একটু সত্য মিথ্যা জানি না, যেহেতু জামাতের টাটকা বলি বলছে, দুষ্ট লোকেরা বলে টাটকা শয়তান। তো তিনি বললে ওটা অবিশ্বাস করলে আপনার ইমান থাকবে? বেহেশতের টিকিট পাবো আমি? আমার বেহেশতের টিকিট নিয়ে টানাটানি, কারণ লোকজন আমার যেভাবে গালাগালি করে, আমার তো মুসলমানই মনে করে না। আমার বেহেশতের টিকিট নিয়ে এমনি টানাটানি। তার মধ্যে যদি আমি জামাতের আমিরের এই কথা অস্বীকার করি, যদিও সারা পৃথিবীতে তেলের দাম বাড়ছে, উনি বলছে যে না, উনি কমেছে, জামাতে টাটকা বলি বলছে, ওটা আমাদের মেনে নিতে হবে। তাহলে তারেক রহমানের নাম শুধু এই জন্যই বলি নাই, শুধু তারেক রহমান বললে তো তাকেই বলা হয়, পুরো সংসদটাই খেতে হবে, কারণ এই সংসদটা তো তারেকার না। এই এখন বিরোধী দলে যারা আছে তারাও তো তারেক রহমানেরই কোলাবোরেট, তারা হচ্ছে মামু আর খালু, ভাগিনা, চাচা সব মিলে আছে। তাই বলেছি সংসদ খাবো, ডিজেল দিয়ে হারাম যাবে, নইলে সংসদ খাবো। সেখানে তারেক রহমানও আছে, আমার ভাবির পোলারাও আছে, জামাতও আছে, তারপর কি আগডুম বাগডুম আর কি দল আছে। সুবহানাল্লাহ। এখন আর গণতন্ত্র, এখন আর সংবাদপত্রের স্বাধীনতা ক্ষুণ্ণ হয় না। আর যিনি বলেছেন, পত্রিকায় লেখাগুলো থেকে নিচে আমি লিখেছি যে আমরা আর একটা নয়া ডাস্টবিন শফিক পেলাম, আমি এটা লিখেছি। আশা করি আমার এক বাক্যে জবাব হয়ে গেছে, কারণ ডাস্টবিন শফিকেরা চলে গেছে, ওই জায়গাটা তো কাউকে না কাউকে পূরণ করতে হবে। তো ওই হিসেবে তিনি এটা বলে দিয়েছেন। 2 মাসে জনগণ তারেক রহমান আস্থা অর্জন করেছেন, এমন আস্থা অর্জন করেছেন যে
তাকে তার বাসভবনের নিচে গর্ত খুঁড়তে হয়েছে ইন্দুরের গাতার মতো। এতই আস্থা অর্জন করছে যে ইন্দুরের গাতার মতো গর্ত বানাইতে হয়েছে। অথচ বঙ্গবন্ধুকে বলা হয়েছিল যে আপনি নিরাপদ থাকেন, আপনার নিরাপত্তা বিঘ্নিত, আপনি বাড়িতে থাকেন না, আপনি সরকারি সুবিধা নেন, আপনি সরকারি নিরাপত্তা নেন। কিন্তু বঙ্গবন্ধু কিন্তু জনসমাজে সাধারণ মানুষের মতো চলতেন। আর এরা এতই জনপ্রিয় যে কোনো হুমকিও নাই, কিছুই নাই, ক্ষমতায়ও তারা, বিরোধী দলেও তারা, তারপরেও তার ঘরের নিচে টানেল বানাইতে হয়। এতই আস্থা অর্জন করছে যে তিনি নিজেই তার নিজের উপর আস্থা পান না। মানে আসলে আমার মনে হয় কি জানেন, যে কেউ যদি প্রেস সেক্রেটারি হইতে চায় বা উপদেষ্টা হইতে চায়, তাহলে এগুলো এখনই রিহার্সেল করুক, এইভাবে চামচামি, এইভাবে ফাত্রামি, এইভাবে এইভাবে আমাদের বাংলা ভাষায় যদি বলে যে বাংলা মদ খেয়ে আবুল তাবুল বলার মতো কিছু বলতে হবে, তাহলে এই দেশের প্রধানমন্ত্রী উপদেষ্টাও হওয়া যায়, তাহলে এই দেশে প্রেস সচিব হওয়া যায়। যত মিথ্যা বলতে পারবেন আর যত তেল দিতে পারবেন, আপনি তত বড় পদ পাবেন এই দেশে। এটা প্র্যাকটিস, আমি কিন্তু প্র্যাকটিস শুরু করে দিয়েছি। কারণ যদি চান্স পেয়ে যায়, আমি চিন্তা করতেছি কার ভাষায় কথা বলবো। আমি কখনো হয় হয় ধর্ম নিয়ে আসলে জামাতের ভাষায় বলবো, আমি হেফাজতের ভাষায় চামড়া নাই পীরের ভাষায় বলবো। আর যদি আমি ধর্মের ব্যাপারে গেলে এইটা, আর নইলে ওই যে একটা আছে কি পেতিপাটা ডাক্তার ডাক্তার কি জাহেদ, তারপরে ওই যে ডাস্টবিন শফিকের আগের, আর এইবার যারা আছে বলতেছে এই সমস্ত ডাস্টবিন যারা আছে তাদের ভাষা এগুলো কপি করতেছে। যদি ভবিষ্যতে কাজে আমার মনে হয় কাজে লাগবে আমার, এগুলো মুখস্থ করতেছে, কারণ আমাকে এগুলোই বলতে হবে তখন, যাতে চান্স পেয়ে যায়। আবার মাঝে মধ্যে বলবো স্বপ্নে দেখছি যে উপদেষ্টা হয়ে গেছি, হয়তো কিদর ফারুকের মতো উপদেষ্টা হয়ে যাবো। এখন ওই ফ্যাক্ট চেকারেরাও তো এদেরই লোক, তারপরেও মোটামুটি প্রকাশ করে দিয়েছে। আমাদের সেটা সৌভাগ্য এবং দুর্ভাগ্য একই সাথে, তারা বলা শুরু করেছে। ঠাড়া ভরা মিশা কথা না কইলে তো আর এই দেশে রাজনীতি করা যাবে না। কিন্তু আমাদের সমস্যা হলো ওই জামালপুরের গল্পের মতো, কসাসা গপ্প করবা করবা মিশা কথা কাউকে, মিশা কথা না কইলে গপ্প হইলো, তো এদের তো কোনো কাজ নাই। এখন ঠাড়া ভরা মিথ্যা গুলোই তো বলতে হবে তাদের, কারণ মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করা শেষ, আর কত বিকৃতি করবে? মুক্তিযুদ্ধের ইতিহাস তো বিকৃতি করার আর জায়গা নাই। বঙ্গবন্ধুকে নিয়ে ইতিহাস বিকৃতি করার জায়গা তো আর নাই। এমনকি তারেক রহমানের যে মা, যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, তারও জন্ম তারিখ নিয়ে বিকৃতি করার তো আর কিছুই নাই। শেষে তার কাজের মহিলা নিয়ে আসতেছে, তার বিড়ালের নিয়ে আসতেছে, কি আর করবে? কোনো কাজ তো নাই। তাই এই দেশে যারা এখন ক্ষমতা, আর এই দেশে আমাদের দুর্ভাগ্য যে যারাই ক্ষমতায় আসে তারাই এই ধরনের উদ্ভট কথা বলে, এবং আমাদের দেশে এই উদ্ভট কথাগুলো খায়, এবং এর বিরুদ্ধে কথা বলারও কেউ নাই। নিজের দলের ভিতরে যে একটু সতর্ক করবে তা না। ওই যে জামাতের আমিরকে দেখলেন না, চুমাচুমি দেওয়া শুরু করলো, সামনে থেকে চুমা, পিছন দিকে জড়িয়ে ধরা, সামনে থেকে জড়িয়ে ধরা, পিছন থেকে জড়িয়ে ধরা, সেরা নাই, সেরি নাই, বুড়া নাই, বুড়ি নাই, যারে তারে জড়ায় ধরে সামনে থেকে পিছন থেকে। তখন কি শুরু করলো বলা, নবীর হাদিস নিয়ে হাজির, নবীর চুমা দেওয়া নবীর সুন্নত। বাহ বাহ বাহ, কয়দিন পরে না এটা বলে ফেলে যে মাদ্রাসায় বলৎকার করা না নবীর সুন্নত, এরকম আজগুবি কথা না, এটা বলে ফেলে। সম্ভবত বলে ওইগুলো, নইলে এত বলৎকার হয় মাদ্রাসায় কেউ ফিরায় না কেন, কেউ এটা কথা বলে না কেন? আপনি আজ পর্যন্ত বাংলাদেশে কোনোদিন এই যে লক্ষ লক্ষ শিশু কিশোররা মাদ্রাসায় বলৎকার হয়, কোন রাজনৈতিক নেতাকে কথা বলতে শোনাছেন? শোনেন নাই। তো এইভাবে ওই হাদিস বোধ ওখানে শোনানো হয়। তো যেটা বলতেছিলাম, ওরা এই রাজনৈতিক ওরা নেতা ওরা মিথ্যা বলতেই হুজুররা হবে। হুজুররা মৌলানারা এত কথাবার্তা বলে, এটা নিয়ে কখনো কোনো কথা বলেন না কিন্তু এটা নিয়ে। এটা নিয়ে বললে তো তাদের দোকানদারি বন্ধ হয়ে যাবে। এটা নিয়ে কেউ বলবে? কোনো নেতাও তো বলবে না, কোনো রাজনৈতিক নেতা বলে নাই। বাংলাদেশের একটা ওই যে ফটকা একটা নায়ক আছে, কি যেন নাম, ওর যেন ভুলে গেছি, সে একদিন বলেছিল যে মৌলবীরা তো এই মারে, তারপরে কথা আবার ফেরত দিছে মাইরের ভয়ে। আবার আফসারি নাকি খাপসারি একবার একটা বলেছিল, শুধু বলেছিল, একটু ইশারা দিছিল, তাতেই নাকি তার চাকরি চলে যাওয়ার, মানে তার মৌলবীগিরি শেষ হয়ে গিয়েছিল। তাড়াতাড়ি ঘুরে আবার উল্টা করে বলছে। এরা এগুলো নিয়ে বলবে না। এরা কি নিয়ে বলবে? এরা দেখবেন শাহবাগে গেছে সমকামীরা, সেখানে তাদের অধিকার আন্দোলনের জন্য কথা বলতেছে সমকামীরা। এখন আপনি তার অধিকার প্রতি পক্ষেও থাকতে পারেন, নাও থাকতে পারেন, আপনার ব্যাপার। তারা তাদের অধিকার আদায় করতেছে, সেটা তাদের ব্যাপার। ওখানে গিয়ে দেখবেন মৌলবীরা মারামারি করেছে, কিন্তু এই মৌলবীরা কিন্তু সারাদিন মাদ্রাসায় বলাৎকার করে। ওইখানে মিউচুয়াল সমকাম ওটা খারাপ, কিন্তু ধর্ষণ করবে শিশুদের, বলাৎকার করবে, ওইটা আবার আরাম তাদের ইয়েতে। এটা নিয়ে কেউ কথা বলবে না। জি, ঠিকই বলেছেন। আমি এইখানে এই কথাটা আমি অর্ধ সত্য বলে মেনে নিলাম। নাঈমুল ইসলাম খান, তিনি হচ্ছেন একমাত্র ব্যক্তি যিনি প্রথম বলেছিলেন বাংলাদেশে যে তার বাবা রাজাকার, তার শাস্তি হওয়া উচিত। আজ পর্যন্ত কোন রাজাকারের সন্তান কিন্তু এই কথা বলে নাই, বরং রাজাকারের সন্তানরা কিন্তু প্রাউডলি বলে যে তার রাজাকারের বাচ্চা। আরেকটা জিনিস হলো, তিনি এই বাংলাদেশে অনেক কিন্তু সাংবাদিকদের, মানে যদি বলি যে জন্ম দিয়েছেন, একেবারে ভুল হবে না।
মিনার মাহমুদের পরে সম্ভবত আপনি একদিন বলেছিলেন যে আপনি মিনার মাহমুদের শিষ্য, ভাব শিষ্য। মিনার মাহমুদের পরে যার বেশি অবদান আমি মনে করি পত্রিকার জগতে, নাইমুল ইসলাম খান, কথা তারই পয়দা। তো সেই জন্যই বলতেছি আরো আছেন, কোনো সন্দেহ নাই, আরো আমরা দুইজনের নাম নিই, আপনি একজন আমি একজন নাম নিলাম, মানে যে দুইজন তার আরো আছে প্রতিকৃত, কিন্তু নাইমুল ইসলাম খান কিন্তু তাদের অন্যতম। অনেকেরই বুক জ্বলেছে, পিঠ জ্বলেছে নাইমুল ইসলাম খানকে এত বড় পদ দেওয়ার জন্য। তার মানে শেষের দিকে এটা পেয়েছেন। মেধাবী হিসেবে কিন্তু নাইমুল ইসলাম খান মন্দ নয়, একেবারে আপনি ফেলে দিতে পারেন না। তার সমালোচনা থাকতে পারে বিভিন্ন কাজের। তিনি কিন্তু শূন্য হাতে, অর্থাৎ তিনি শূন্য প্রাসাদ করতে পারেন, মানে মিডিয়ার প্রাসাদ তিনি করতে পারেন। অর্থাৎ তার কাছে যদি 1 পয়সা না থাকে, তিনি কিন্তু একটা পত্রিকা প্রতিষ্ঠিত করে ফেলে, এবং সেটি করেছেন, দেখিয়েছেন। আমরা দেখেছি সেখানে চাঁদা নিয়ে তিনি আমাদের সময় পত্রিকা প্রতিষ্ঠা করেছিলেন, সেখানে তিনি টাকাও চেয়েছিলেন, আমরা সেখানে অল্প আমাদের অবদান হচ্ছে, অল্প, একেবারে অল্প, ক্ষুদ্র। সারা দেশে অনেকে, তিনি এক জায়গায় লিখেছেন তার ভাগ্নির গয়নাও বিক্রি করে তিনি পত্রিকা প্রতিষ্ঠা করেছেন। তার নিয়ে বিতর্ক আছে, আবারও বলি, তাকে নিয়ে অনেক বিতর্ক থাকতে পারে যে তিনি বেতন দেন নাই, এটা করেন না, ওইটা করেন নাই, কিন্তু এটাও কিন্তু আছে যে তার সম্পাদিত পত্রিকা কিন্তু অন্যজন আবার ক্যাপচার করে নিয়ে গেছে, এটাও সত্য। শেখ হাসিনার প্রতি তিনি কেন নমনীয় ছিলেন শেষে? তিনি বাক স্বাধীনতায় বিশ্বাস করেন, আমি যতদূর জানি নাইমুল ইসলাম খানকে। তিনি শেখ হাসিনার প্রতি দুর্বল হয়েছিলেন এই জন্য যে শেষে কিন্তু শেখ হাসিনার প্রতি তার যথেষ্ট দুর্বলতা ছিল। হ্যাঁ, বাসুরের নাম নিতে আমরা তাকে এখনো জেনারেল বানায়, এটা হচ্ছে পাকি জেনারেল বলতে হবে, অ্যাডজেক্টিভ যুক্ত করতে হবে। আমি বারবার বলে এসেছি, মোল্লা আর মিলিটারি, মোল্লা এন্ড মিলিটারি নেভার এভার, তারা কখনোই আওয়ামী লীগের সাপোর্টার হতে পারে না। 100 মোল্লার মধ্যে একটাও না, 1000 মোল্লার মধ্যে একটা আওয়ামী লীগের সাপোর্টার হতে। আবারও বলতেছি, কোট অ্যান্ড কোট, ওই যে আমার ভাবির পোলা কি যেন হাদিয়া ওর ভাষায় বলি, কোট অ্যান্ড কোট, 1000 মোল্লার মধ্যে একটা হইতে পারে আওয়ামী লীগের পক্ষে, 1000 আর্মির মধ্যে একটা হইতে পারে। তাহলে বাংলাদেশ আর্মির সংখ্যা 2000 হইলে 2 লাখ হইলে 2000 লোক। আমাকে অনেক বুঝছেন আওয়ামী লীগ ছাত্রলীগের নেতা কর্মীরা ইনবক্সে বিভিন্ন মোল্লার নাম দেন, যে ইনি হচ্ছে এন্টি জামাত মোল্লা, একে আনতে পারেন। এরা কি এন্টি জামাত? সব তো একই জিনিস তারা। যারা এই কথা বলেই তো হেফাজতের সাথে গাইঠা বিরতি করেছিল, যে হেফাজতিরা কৌমিরা তো জামাত বিরোধী দেখাই দিছে না। এবার সব রসুন কুয়া কুয়া নিচে গিয়ে যে এরকম কুয়া কুয়া নিচে গিয়ে এরকম। ওই জামাত বিরোধী হলে আপনার পক্ষে কে আপনাকে বললো? এই যে দেওবন্দের যারা হুজুর মৌলবী, তারা তো জামাত বিরোধী। আমরা নামান না দেখি তাদের বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে একটা মিছিল করান তো দেখি পারেন কিনা। কিন্তু আওয়ামী লীগ বিরোধী মিছিল কিন্তু তারা, আওয়ামী লীগ বিরোধী যত মিছিল করেছে সব দেওবন্দিরা, জামাতের সহযোগিতা। আপনি বলতেছেন বিরুদ্ধে, অনেকে আমাকে, আমার শুভাকাঙ্ক্ষীর অনেকে বলেছে, আওয়ামী লীগের বন্ধুরা বলেছে, এমনকি যারা মুক্ত চিন্তক তারা বলছে যে এটা কি নিয়ে এসেছিল এদের ঠিক করতে, কিন্তু না, হয় না, হয় না। কারণ একই গোয়ালের গরু তো তারা, গোয়াল কি আলাদা? তারা তো একই গোয়ালের গরু। তারা কি, এক মিনিট প্লিজ, তারা তো একই গোয়ালের গরু। কই থেকে তারা, কোথাকার জিনিস? শিবিরের কোচিং সেন্টারে পড়লেই আপনি তার মগজ ঠিক রাখতে পারবেন না। মুক্তিযোদ্ধার সন্তান, এরকম অন্তত 50 জনের সাথে আমার কথা হয়েছে। মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, মানে ডাইরেক্ট পোলা বা মেয়া, নাতি বা পুতি না নাতি, হয় নাতি না হয় পোলা মেয়া, নাতি তাদের সাথে আমার কথা হয়। আমি পরিকল্পিত ভাবে শিবিরে কোচিং সেন্টারে পড়ছে তাদের ফোন দেই, পুরা মগজ আলাদা, পুরাটাই। বাপে কি বলছে এটা সে মানে না, ওই যে শিবিরের কোচিং সেন্টারে গিয়ে যাও শুনছে তাই। তো মাদ্রাসার হুজুর, মসজিদের আপনি কবে মসজিদের মেম্বর থেকে বাংলাদেশে 560টা মসজিদ করেছে, মডেল মসজিদ করেছেন জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন। সৌদি আরব এক বাটপারি করেছে, বলেছিল তারা টাকা দিবে, তারা ঘোষণা দেওয়ার টাকা দেয় নাই, জননেত্রী শেখ হাসিনা সরকারি ফান্ডে সেটা করেছে। সেই মসজিদগুলোর মধ্যে 560টা মসজিদ হলে, আমি অঙ্কে দুর্বল, যোগ বিয়োগ করে নেন, তাহলে 560 বোধ হয় 1140টা বা 42টা হবে, আমি অঙ্কে দুর্বল, আমি বলিনি, ধরে নিলাম 1200, আমি ধরে নিলাম 600 মসজিদ, 1200 মসজিদ, 1200 ইমাম, 1200 খাদেম। এই 1200 ইমাম, 1200 কয়টা ভোট পাবো আপনি বলেন তো, আমাকে বলেন। ওই মসজিদের খাদেম 1200, 100 ভোট পাবে আওয়ামী লীগ? চুরি ভরে ঘুরবো আমি, আবারও দুঃখিত, চুরি ভরে বলতে আমি, চুরি অত্যন্ত সৌন্দর্য জিনিস, আমার কন্যা পরে, আমার মা পরে, আমার স্ত্রী পরে, বাংলা নারীদের সৌন্দর্য চুরিতে, এখানে আমি অন্যভাবে বুঝিয়েছি, আবার এটা ভুল বুঝবেন না।
100 ভোট যদি নিতে পারে, বলবেন যে তোরা ওপেন ভোট দে, তারপরেও তারা ভোট দিবে না। এই 1200 মধ্যে 200 হবে না আওয়ামী লীগ। সেটা এখন লামাজাবি তো দিবেই না, মাযহাবি হোক, লামাজাবি হোক, সুন্নি হোক, ওয়াহাবি হোক, পীরপন্থী হোক, টিরপন্থী হোক, অনেকেই বলে না পীরপন্থীরা ভোট দেয়, এটা ভুয়া কথা। আমি আওয়ামী লীগকে দেখাই দিতে পারবো, আওয়ামী লীগের এরা মুসলমানই মনে করে না। আর যারা ভোট দেয় বা নেতাগিরি দেখায়, তারা সুবিধা নেওয়ার জন্য আসে। একদিকে গঙ্গার পানি চুক্তি, জ্বালানি, বাণিজ্য সুবিধা, অন্যদিকে আঞ্চলিক নিরাপত্তা, শেখ হাসিনার প্রত্যাবর্তন, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা ও বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি সহ ভারত বাংলাদেশ সম্পর্ক নানা ইস্যুতে এখনো টান টান উত্তেজনার মধ্যে আছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশে প্রথমবারের মতো কোনো রাজনীতিবিদকে হাই কমিশনার করে পাঠাচ্ছে ভারত। দেশের একাধিক সংবাদ মাধ্যমের খবর হলো, নতুন এই হাই কমিশনারের নাম দীনেশ ত্রিবেদী, যিনি এক সময় ছিলেন তৃণমূল কংগ্রেসের, তবে এখন পশ্চিমবঙ্গের বিজেপির প্রবীণ নেতা। পশ্চিমবঙ্গের নির্বাচন শেষ হয়ে গেলেই তাকে ঢাকায় পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। যদিও এর আগে বাংলাদেশের গণমাধ্যমে আর এক রাজনীতিক আরিফ মোহাম্মদ খানকে বাংলাদেশে রাষ্ট্রদূত করে পাঠানোর খবর প্রচারিত হয়েছিল। প্রশ্ন হলো, কেন ভারত প্রথমবারের মতো পেশাদার কূটনীতিকের বাইরে গিয়ে বাংলাদেশে একজন রাজনীতিবিদকে পাঠাচ্ছে? বিশ্লেষকরা বলছেন, দিল্লির সাউথ ব্লকে এই নিয়োগ কেবল একটি রুটিন প্রশাসনিক রদবদল নয়, বরং এটি বাংলাদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে ভারতের দীর্ঘদিনের চিরাচরিত আমলাতান্ত্রিক কূটনীতি থেকে রাজনৈতিক কূটনীতির দিকে সরে আসার এক শক্তিশালী বার্তা। দীনেশ ত্রিবেদীকে হাই কমিশনার করার সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের জন্য নরেন্দ্র মোদীর একটি বিশেষ বার্তা হিসেবে দেখিয়েছে কোনো কোনো ভারতীয় সংবাদ মাধ্যম। আবার ভারত ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিকভাবে জিয়ে থাকা অনেক ইস্যুর মধ্যে বর্তমান সময়ে দেশ দুটির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ 3 ভার্সেস 3 বাস্তবায়নে দীনেশ ত্রিবেদীর অ্যাসাইনমেন্ট কি হবে? আবার বাংলাদেশ ইস্যুতে ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভারতের মিত্র বলে পরিচিত যুক্তরাষ্ট্রের সাথে বোঝাপড়া চূড়ান্ত করতে ত্রিবেদীর এই নিয়োগ কতটা ভূমিকা রাখবে? বিশ্লেষকরা বলছেন, দীনেশ ত্রিবেদীর মতো একজন অভিজ্ঞ নেতার উপস্থিতি ঢাকার সঙ্গে দিল্লির অমীমাংসিত ইস্যুগুলো নিয়ে আলোচনার ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে বাংলাদেশের অভ্যন্তরীণ ও আঞ্চলিক রাজনীতিতে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে গোপন সমীকরণের কথা শোনা যায়, সেটির ক্ষেত্রে ভারতের চাওয়া পূরণ করাটাই কি হবে ত্রিবেদীর প্রথম অ্যাসাইনমেন্ট? সবচেয়ে বড় প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশে ভারতের আর ভারতে বাংলাদেশের রাষ্ট্রদূত কারা হচ্ছেন তা সবসময় সংবাদ মাধ্যমগুলোতে গুরুত্ব পায়। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের আমলে তলানিতে গিয়ে ঠেকে দুই দেশের সম্পর্ক যখন বিএনপি সরকার আমলে নতুন করে গড়ার লক্ষণ দেখা যাচ্ছে, তখন বাংলাদেশে ভারতের নতুন রাষ্ট্রদূত কে হচ্ছেন সে খবর বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে। সে খবরের গভীরতা আরো বেড়েছে যখন শোনা যাচ্ছে ভারত তার দীর্ঘদিনের প্র্যাকটিস পেশাদার কোনো কূটনীতিককে বাংলাদেশে পাঠাচ্ছে না, বরং তার জায়গায় পোর খাওয়া রাজনীতিবিদকে পাঠাচ্ছে। ঢাকায় ভারতের হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে আসা জ্যেষ্ঠ কূটনীতিক প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে রাষ্ট্রদূত হিসেবে বদলি করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। গত 10 এপ্রিল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছিল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তার আগে থেকেই ভারতীয় ও বাংলাদেশি গণমাধ্যমগুলোতে প্রণয় ভার্মার জায়গায় কে আসছেন তা নিয়ে নানা ধরনের সংবাদ প্রকাশিত হয়। তার উত্তরসূরি হিসেবে ঢাকায় কে আসবেন এ বিষয়ে চলছে নানা আলোচনা। এসব আলোচনার মধ্যে বিহারের সাবেক রাজ্যপাল ও ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আরিফ মোহাম্মদ খানের নাম সবচেয়ে বেশি আলোচনায় উঠে আসে। কিন্তু সবশেষ তথ্য হলো, আরিফ মোহাম্মদ খান নয়, বাংলাদেশে হাই কমিশনার হিসেবে আসছেন ঝানু রাজনীতিবিদ এবং সাবেক কেন্দ্রীয় মন্ত্রী 75 বছর বয়সী দীনেশ ত্রিবেদী। দিল্লির সাউথ ব্লকের সূত্রগুলো বলছে, দীনেশ ত্রিবেদীর পশ্চিমবঙ্গীয় পরিচিতি তাকে বাংলাদেশে পাঠানোর ক্ষেত্রে বড় একটা কারণ হিসেবে কাজ করছে। তবে এর পেছনে আরো বেশ কয়েকটি শক্তিশালী কারণ আছে। আরিফ মোহাম্মদ খানের রাজনৈতিক ভিত্তি উত্তর ভারত কেন্দ্রিক, আর দীনেশ ত্রিবেদীর রাজনৈতিক ঘর হলো পশ্চিমবঙ্গ। দীনেশ ত্রিবেদীর ঝরঝরে বাংলা বলেন এবং একজন দক্ষ সিতারবাদক। তিনি দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের রাজনীতির সঙ্গে যুক্ত। দুই বাংলার সংস্কৃতি সম্পর্কেও তিনি ভালো ধারণা রাখেন। তাকে হাই কমিশনার করার সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের জন্য নরেন্দ্র মোদীর একটি বিশেষ বার্তা হিসেবে দেখিয়েছে কোনো কোনো ভারতীয় সংবাদ মাধ্যম। আনন্দবাজার লিখেছে, গুজরাটি দম্পতি হীরালাল ত্রিবেদী এবং উর্মিলাবেন ত্রিবেদীর ছোট ছেলে দীনেশ
হিমাচল প্রদেশের বোর্ডিং স্কুল থেকে পড়াশোনার পর কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে কমার্সে স্নাতক পাশ করেন। তারপর টেক্সাস বিশ্ববিদ্যালয়ে MBA করেন। 80-এর দশকে কংগ্রেসে যোগ দেন দীনেশ, কিন্তু 1990 সালে জনতা দলে যোগ দেন। 1990 থেকে 96 পর্যন্ত তিনি রাজ্যসভায় জনতা দলের সদস্য ছিলেন। 1998 সালে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস গঠন করলে সেই দলে যোগ দেন দীনেশ ত্রিবেদী। তিনি দলটির প্রথম সাধারণ সম্পাদক। 2002 থেকে 2008 সাল পর্যন্ত রাজ্যসভার তৃণমূলের MP ছিলেন দীনেশ ত্রিবেদী। 2009 সালে ব্যারাকপুর থেকে তৃণমূলের হয়ে লোকসভার ভোটে প্রার্থী হন। ওই আসনে জিতে কেন্দ্রের মনমোহন সিং সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী হন। 2011 সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রীর দায়িত্ব ছেড়ে দিলে সেই দায়িত্ব সামলান দীনেশ ত্রিবেদী। পরে তাকে সেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। 2019 সালের নির্বাচনে ব্যারাকপুর থেকে আবারও তৃণমূলের প্রার্থী হয়েছিলেন দীনেশ, কিন্তু সেবার বিজেপির অর্জুন সিং এর কাছে হেরে যান। তারপর তৃণমূল তাকে আবার রাজ্যসভায় পাঠায়। কিছুদিন পর থেকে তৃণমূলের সঙ্গে দূরত্ব তৈরি হয় দীনেশের। এর ধারাবাহিকতায় 2021 সালের 12 ফেব্রুয়ারি তিনি তৃণমূল থেকে পদত্যাগ করেন এবং 6 মার্চ বিজেপিতে যোগ দেন। সূত্রগুলো বলছে, দীনেশ ত্রিবেদীর নিয়োগের পেছনে সবচেয়ে বড় ত্রুপের তাস হলো তার পশ্চিমবঙ্গীয় পরিচয়। তিনি পশ্চিমবঙ্গের ব্যারাকপুর থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন এবং এক সময় তৃণমূল কংগ্রেসের TMCর অত্যন্ত প্রভাবশালী নেতা ছিলেন। যদিও 2021 সালে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন, কিন্তু পশ্চিমবঙ্গের সমাজ, সংস্কৃতি এবং বাংলাদেশের সাথে এর ঐতিহাসিক নারীর সম্পর্কের বিষয়ে তার জানাশোনা গভীর। ভারত বাংলাদেশ সম্পর্কের অনেক বড় অমীমাংসিত ইস্যু, যেমন তিস্তা পানি বন্টন চুক্তি বা সীমান্ত ব্যবস্থাপনা, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির কারণে বছরের পর বছর ঝুলে আছে। ত্রিবেদী যেহেতু মমতার একসময়ের ঘনিষ্ঠ সহকর্মী ছিলেন, তাই দিল্লি আশা করছে তিনি পশ্চিমবঙ্গ সরকার এবং ঢাকা এই দুই মেরুর মধ্যে একটি কার্যকর সেতু বন্ধন তৈরি করতে পারবেন। দর্শক, দীর্ঘদিন ধরে ভারত তার নিকটতম প্রতিবেশী দেশগুলোতে ইন্ডিয়ান ফরেন সার্ভিস বা IFS এর কর্মকর্তাদের নিয়োগ দিয়ে আসছে। তবে বর্তমান বাংলাদেশে যে দ্রুত পরিবর্তনশীল এবং স্পর্শকাতর রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে, সেখানে একজন আমলার চেয়ে একজন ঝানু রাজনীতিবিদের গ্রহণযোগ্যতা এবং আলোচনার ক্ষমতা অনেক বেশি কার্যকর বলে মনে করছে দিল্লি। দীনেশ ত্রিবেদীর ক্যারিয়ার বিশ্লেষণ করে দেখা যায়, তিনি কেবল একজন রাজনৈতিক নেতাই নন, বরং একজন অভিজ্ঞ প্রশাসকও বটে। মনমোহন সিং এর UPA সরকারে তিনি রেলমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার এই দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা বাংলাদেশের ভেঙে পড়া সরবরাহ ব্যবস্থা এবং কানেক্টিভিটি প্রকল্পগুলো পুনর্গঠনে বিশেষ সহায়ক হবে, এমনটাই মনে করছে দিল্লির সাউথ ব্লক। ত্রিবেদীকে নিয়োগের পেছনে অন্যতম প্রধান কারণ হলো সরাসরি রাজনৈতিক সংযোগ বা পলিটিক্যাল অ্যাক্সেস। একজন ক্যারিয়ার ডিপ্লোম্যাটকে প্রোটোকল এবং আমলাতান্ত্রিক কাঠামোর মধ্য থেকে কাজ করতে হয়, যা অনেক সময় সিদ্ধান্ত নিতে দেরি হয়। অন্যদিকে ত্রিবেদীর মতো একজন হেভিওয়েট নেতার সরাসরি ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় এবং শীর্ষ নেতৃত্বের কাছে অবাধ প্রবেশাধিকার রয়েছে। বাংলাদেশে বিএনপির নতুন সরকারের সাথে আলোচনার টেবিলে বসার জন্য দিল্লির এমন একজনকে প্রয়োজন ছিল, যিনি প্রোটোকলের বাইরে গিয়ে রাজনৈতিক ভাষায় কথা বলতে পারেন। বিশেষ করে নির্বাচনের আগে থেকে একটি ওপেন সিক্রেট বিষয় হলো ভারতের সাথে বিএনপির এক ধরনের সমঝোতা হয়েছিল। এমনকি নির্বাচনের আগে থেকেই বিএনপির প্রতি ভারত সরকারের ইতিবাচক মনোভাব দেখা গেছে। ইউনূসের সাথে আলোচনার জন্য না আসলেও ভারতের পররাষ্ট্রমন্ত্রী S জয়শঙ্কর বাংলাদেশে এসেছিলেন খালেদা জিয়ার মৃত্যুতে শোক বার্তা নিয়ে। কূটনৈতিক মহলে চাওয়ার আছে যে নির্বাচনের বেশ কয়েক মাস আগেই ভারত সরকারের শীর্ষ মহলের সাথে বিএনপির শীর্ষ নেতৃত্বের মধ্যে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেসব বৈঠকে একটি পরাশক্তি দেশও উপস্থিত ছিল। এসব বৈঠকে বাংলাদেশে ভারত বিরোধী উগ্রপন্থীদের নিয়ন্ত্রণ করা, ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা এবং আওয়ামী লীগ আমলের কানেক্টিভিটি প্রকল্পগুলো বজায় রাখা, শেখ হাসিনা ও আওয়ামী লীগ ইস্যুতে কথাবার্তা হয়েছিল বলে কূটনৈতিক মহলে আলোচনা আছে। নির্বাচনের পর সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির মরিশাস যাওয়ার পথে ভারতে 2 দিনের সফর করেছেন। এই সফরে বাংলাদেশের পক্ষ থেকে জ্বালানি সাহায্য, শেখ হাসিনা ইস্যু, গঙ্গা পানি চুক্তির বিষয়ে আলোচনায় উঠে এসেছে।
এই মুহূর্তে বাংলাদেশের নতুন নির্বাচিত সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ভয়াবহ জ্বালানি সংকট মোকাবেলা করা। এই সংকটময় মুহূর্তে ভারত তার প্রতিবেশী প্রথম নীতির অধীনে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। এ নিয়ে 6 দফায় বাংলাদেশের ডিজেল পাঠিয়েছে দেশটি। শেখ হাসিনা আমলে 2023 সালে উদ্বোধন হওয়া ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন, যা আসামের নুমালীগড় রিফাইনারি থেকে বাংলাদেশের ডিজেল সরবরাহ করে, সেটি অন্তর্বর্তীকালীন সময় প্রায় বন্ধের পথে ছিল। তবে 2026 সালের শুরু থেকে ভারত পুনরায় এই পাইপলাইন সক্রিয় করেছে। সূত্রগুলো বলছে, আঞ্চলিক নিরাপত্তা ছাড়াও ভারতের কাছে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটি ইস্যু হলো আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা ইস্যু। অন্তর্বর্তী সরকার আমলে যখন আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়, তখন ভারতই প্রথম দেশ যারা এর বিরোধিতা করেছিল। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং থিঙ্ক ট্যাঙ্কগুলোর ধারণা হলো, একটি বিশাল জনভিত্তি সম্পন্ন রাজনৈতিক দলকে পুরোপুরি নিষিদ্ধ করলে তা দেশে উগ্রপন্থার জন্ম দেবে, যেটি ভারতের আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে দেখা দেবে। ভারতের পক্ষ থেকে এরই মধ্যে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনীতির বার্তা বাংলাদেশের নতুন সরকারকে দেওয়া হয়েছে। ভারত চায় আওয়ামী লীগকে রাজনীতির মূল ধারায় ফেরার সুযোগ দেওয়া হোক, যাতে ভবিষ্যতে ক্ষমতার ভারসাম্য বজায় থাকে। নির্বাচনের আগে দেয় এসব বার্তা ও সমঝোতার বাস্তবায়ন ঘটাতে ঢাকায় পাঠানো হচ্ছে দীনেশ ত্রিবেদীকে। সূত্রগুলো বলছে, ঢাকা ও দিল্লির সম্পর্ক এখন আর কেবল গোল্ডেন চ্যাপ্টার বা সোনালী অধ্যায়ের রোমান্টিকতায় সীমাবদ্ধ নেই। এটি এখন এক রূঢ় বাস্তববাদী পর্যায়ে প্রবেশ করেছে। দীনেশ ত্রিবেদীকে পাঠানো হবে এমন এক সময় যখন দুই দেশের মধ্যে স্মৃতির যে স্বার্থ বড় হয়ে দাঁড়িয়েছে। দীনেশ ত্রিবেদী যদি তিস্তা চুক্তিতে পশ্চিমবঙ্গের সম্মতি আদায় করতে পারেন এবং আওয়ামী লীগ ইস্যুতে একটি সম্মানজনক সমাধানে নিয়ে যেতে পারেন, তবে তার এই নিয়োগ হবে ভারতের প্রতিবেশী নীতির ইতিহাসে সবচেয়ে বড় সাফল্য। তবে চ্যালেঞ্জও আছে অনেক। হিন্দুস্তান টাইমস বলছে, ভারতের নরেন্দ্র মোদী সরকার 75 বছর বয়সী দীনেশ ত্রিবেদীকে ঢাকায় পরবর্তী হাই কমিশনার হিসেবে মনোনীত করলেও বিষয়টি এখন তারেক রহমান নেতৃত্বাধীন বাংলাদেশ সরকারের অনুমোদনের অপেক্ষায়। আনন্দবাজার লিখেছে, শেষ মুহূর্তে কোনো পরিবর্তন না ঘটলে পশ্চিমবঙ্গের ভোট শেষ হলেই দীনেশকে রাষ্ট্রদূত করে ঢাকায় পাঠানোর সরকারি প্রক্রিয়া শুরু হয়ে যাবে। হিন্দুস্তান টাইমস বলছে, একজন অভিজ্ঞ রাজনীতিবিদকে বাংলাদেশে ভারতের দূত হিসেবে পাঠানোর এই সিদ্ধান্তটি সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনীতিকদের জন্য এক ধরনের জবাবদিহিতারও বার্তা বটে। আসসালামু আলাইকুম। আপনাদেরকে নিয়ে আমি তিনটা আলাদা আলাদা খবরের দিকে একটু নজর দিব। তিনটা খবরই বিচ্ছিন্ন হবে আমাদের সংগ্রহ করা। তিনটা খবরই 3 জায়গায় চোখে পড়েছিল। প্রথম যে খবরটা, এই খবরটা যে কারো বিবেককে কাঁদাবে, যে কারো বিবেককে নাড়িয়ে দিবে। এই ইউনূস সরকারের হাত দিয়ে বাংলাদেশে কত পরিবারের পুরো জীবনটা তছনছ হয়ে গেছে, পরিবারের কত সদস্যের জীবনটা তছনছ হয়ে গেছে, এটা বোঝা খুব মুশকিল। এবং শুধু আওয়ামী লীগ নাম দিয়ে, আওয়ামী লীগ ট্যাগ দিয়ে যাদেরকে জেলে ভরা হয়েছে, এবং আওয়ামী লীগ জেলে ভরা মানেই জেলের 4 দেয়াল থেকে আর এদের মুক্তি নেই। এর আগে দেখেছেন, এর আগে খুলনায় বাগেরহাটে সেই সাদ্দাম তার স্ত্রী সন্তানের মরদেহ তার সাথে কারাগারে দেখা করেছে, সারা বাংলাদেশকে কাঁদিয়েছে। এবার আমার সামনে যেই প্রথম থেকে যেটা হেডলাইন করেছে সেটাই হচ্ছে, আব্বার আর জামিন লাগবে না, আহ ভাগ্য আমার। এক সন্তানের আকুতি, যারা দিন দেখেননি তাদের জন্য শুধু একটু পড়ছি। আব্বার আর জামিন লাগবে না, আহ ভাগ্য আমার। আমার আব্বার আত্মার শান্তির জন্যই সবাই দোয়া করবেন। ক্ষমা করে দিও বাবা, আমি তোমার অযোগ্য সন্তান। ওই জেলের শক্ত লোহাগুলোর কাছে হেরে গেলাম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া মোহাম্মদ জাকিউর রাহিদ নাফির এমন হৃদয় বিদারক স্ট্যাটাস এখন ভাইরাল। বাবার কারামুক্তির চেয়ে দীর্ঘদিন আইনি লড়াই চালিয়ে আসা এই সন্তানের বিলাপ নেটিজনদের চোখে জল এনে দেয়। কি জানা গেছে, মঙ্গলবার 14 এপ্রিল রাত 9টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জিয়াউল হক জিয়া নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা। তিনি জামালপুর জেলা কারাগারে বন্দী ছিলেন। নিহত জিয়াউল হক জিয়া আওয়ামী লীগের জামালপুর জেলা শাখার উপদেষ্টা পরিষদের সদস্য এবং দিকপাইত ডিগ্রি কলেজ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন। কারাগার সূত্রে জানা যায়, শনিবার দুপুরে হঠাৎ তার রক্তচাপ কমে গেলে তিনি অসুস্থ বোধ করেন। পরে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়, সেখান থেকে ময়মনসিংহ হাসপাতালে আনা হয় এবং 9টায় তিনি মৃত্যুবরণ করেন। এটা কারা কর্মকর্তারাও সেটা স্বীকার করছে। এ ভদ্রলোকের নামে দুদকে মামলা করা হয়েছিল।
দুর্নীতি নিয়ে দুর্নীতি দমন কমিশনের একটি মামলায় এবছরের 15 জানুয়ারি থেকে গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন। এই 15 জানুয়ারি গ্রেফতার হয়ে উনি কারাগারে গিয়েছিলেন। এই যে তার সন্তানের আর্তনাদ, আমি জানি না যে এই যে জিয়াউল হক জিয়ার ছেলে জাকিউল নাফিদ আর্তনাদ প্রধানমন্ত্রী তারেক রহমান পর্যন্ত শুনবে কিনা। তাদের বদদোয়া, দিলের বদদোয়া ইউনূস সরকারকে যেরকম কোনো না কোনো একটা সময়ে সে বিচার, এই ইহযুগের বিচার না হলেও যে বিচারের আওতায় হোক আনবে কিনা। এবং ইউনূস সরকারের দায়টা বিএনপি সরকার তার কাঁধে কন্টিনিউ নিচ্ছে কিনা। আমরা অনেক জামিন জানি, বিএনপি সরকার আসার পরে বহু জামিন হয়েছে। আওয়ামী লীগের সাবেক মহিলা, আওয়ামী লীগ এমপি নেতা, আওয়ামী লীগের সভাপতি, সেক্রেটারি, এই লেভেলে বহু জামিন হয়েছে। তারপর কিছু মানুষ কিভাবে যেন তারা এই জামিনের চেহারাটা দেখছেন না, কারণ এর মধ্যে বহু কীর্তিকলাপ চলছে। তারপর আমি আপনার এই রাজনীতি যে কি জিনিস এবং আওয়ামী লীগ এবং বিএনপি কি রাজনীতি করে এবং তারা ক্ষমতায় গেলে একে অন্যকে মানে তাদের ত্যাগী নেতা কর্মীদের ভুলে যায়, এবং যে নেতারা দেশ ছেড়ে চলে যায় তারা নিরাপদ আশ্রয়ে থাকে, তাদের টাকা জনগণ থেকে মেরে নেওয়া টাকা, নেতা কর্মীদের আর খোঁজ খবর থাকে না বেশিরভাগ ক্ষেত্রেই। সেরকম একটা পোস্ট আমার সামনে, এটা হচ্ছে রাকিব হাসান নাফি নামে একজন লিখছেন, ফার্মগেট মিছিল থেকে 18 এপ্রিল 2025 অ্যারেস্ট হয়েছিলাম, আর আজ 18 এপ্রিল 2026 দেখতে দেখতে আজ 1 বছর। অ্যারেস্ট হওয়ার সময় আম্মা বেঁচে ছিল, তাই বের হতে পারছিলাম, আর আজ 4 মাস হতে চললো আম্মা নাই। আওয়ামী লীগের রাজনীতি শুধু বড় লোকদের জন্য, আমাদের মতো মানুষের জন্য না। আমরা একদিন নীরবে অভিমানে হারিয়ে যাব। আজ রাজনীতি থেকে দূরে সরে গেলাম। যেদিন নিজের পেট চালানোর মতো ক্ষমতা হবে সেই দিন আবার পিচ দ্বারা রাজপথে ফিরবো। এই দুঃসময়েও আওয়ামী লীগের কিছু মানুষ বেইমানি ছাড়ে নাই, যে কেউ আমার সাথে যোগাযোগ করতে পারেন। তারপর লিখেছে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই যে আক্ষেপ আওয়ামী লীগের এখনো গ্রুপিং চলছে, আমি দায়িত্বশীল আমাদের এক সাংবাদিক ভাইয়ের কমেন্ট পোস্ট দেখেছি, তিনি বলছেন যে এরকম একটা দুঃসহ অবস্থাতে আওয়ামী লীগের গ্রুপিং এখনো থামে নেই, এখনো গ্রুপিং আছে। যারা এই সীমানা পেরিয়ে দিল্লি বা কলকাতা আশ্রয় নিয়েছে তাদের মধ্যে গ্রুপিং আছে, যে কারণে 1 বছর আওয়ামী লীগের একজন মুখপাত্র পর্যন্ত এখন পর্যন্ত তৈরি হয়নি। এটা হলো আওয়ামী লীগ বিএনপির আর্তনাদ। কালের কণ্ঠে একটা খবর আছে দেখবেন, সেটা বলা হয়েছে যে বিএনপির সঙ্গে আর পথ চলা সম্ভব নয় লিখে ঢাবি ছাত্র দল নেতার পদত্যাগ। মানে বিএনপি আওয়ামী লীগে আছে, বিএনপি কোনো না কোনো কারণে যদি আল্লাহ না করুক ভবিষ্যতে আবার কোন ধরনের বিপদে পড়ে, বিএনপিরও এই একই ধরনের আর্তনাদ করতে হবে কিনা কর্মীদেরকে, সেটা নিশ্চয় বিবেচনা রাখে। এরকমই হৃদয় কাঁদানো আরেকটা খবর, সেই খবরটা হচ্ছে এরকম, 5 আগস্টের পর মামলার শিকার হয়ে নুরুল ইসলাম সাগর পালিয়েছিলেন মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে। সেখানেও শেষ রক্ষা হয়নি। বৈধ কাগজপত্র না থাকায় আটক হন তিনি। 15 দিন কারাভোগের পর শনিবার রাত 1টার দিকে দেশে ফেরেন সাগর। আমি রবিবার কথা বলছি, শনিবার রাতে ফেরেন তিনি। পরে বিমানবন্দরের হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। নুরুল ইসলাম সাগর ফেনীর পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের দক্ষিণ শালধর গ্রামের মোহাম্মদ শাহজাহান মিয়ার ছেলে। 2024 সালের জুলাই আন্দোলনের পর আগস্টে দেশ ছাড়েন তিনি। নুরুল ইসলাম সাগর উপজেলার চিলথিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। 5 আগস্টের পর তার বিরুদ্ধে একাধিক মামলা হয়। ছেলেটা পালিয়ে গেল যান বাঁচানোর জন্য কুয়েতে, সেখানে টিকতে পারলো না, ফিরে আসলো দেশে। 35 বছরের একটা ছেলে। বলেন তো দেখি, এই যে ছেলেগুলো যারা এই ধরনের অবস্থার শিকার হবে, এইরকম পরিবারের সংখ্যা বাংলাদেশে কত? আমরা কি কেউ খোঁজ রাখি? এর দায়ভার কি কারো না? এইগুলা কি তাদেরই সমস্ত দায় দায়িত্ব, নাকি এই বাংলাদেশে ইউনূস সরকারের যারা ছিল, ইভেন ইউনূস সরকারের পুলিশ প্রশাসনে যারা দায়িত্ব পালন করেছে, তারা তো অতি উৎসাহী ছিল, আরো ইউনূসের চেয়েও অতি উৎসাহী। এখানে আওয়ামী লীগ ধরো, ওখানে আওয়ামী লীগ ধরো। চট্টগ্রামের এক সিএমপি কমিশনার ছিলেন না, অডিও ভাইরাল হয়েছিল। এরকম যারা ছিলেন তাদের কি দায় এড়ানো সম্ভব? এই যে এক একটা মৃত্যু, এক একটা আর্তনাদ, সেগুলোর পেছনে। সম্মানিত দর্শক, হঠাৎ করে বাংলাদেশের রাজনীতি অনেকটা উত্তপ্ত হয়ে পড়েছে। এমনিতেই কালবৈশাখীর ঘন ঘটা প্রকৃতি বিরূপ। আমাদের দেশে সাধারণত বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাসে প্রবল খরতাপ থাকে, তাপদাহ থাকে।
ঝড় বৃষ্টি বন্যা বাদল অভাব অভিযোগ এই সময়টিতে আমাদেরকে একেবারে জেঁকে বসে। মানুষের মন অস্থির থাকে এবং এই সময়গুলোতে মামলা মোকদ্দমা হানাহানি মারামারি কাটাকাটি এমনকি বিবাহ বিচ্ছেদ থেকে খুনোখুনি পর্যন্ত ইন জেনারেল অন্য যে কোনো সময়ের চাইতে বেশি হয়ে থাকে। এবছর 2026 সনে আমাদের এই যে প্রকৃতির চিরাচরিত যে ইতিহাস এবং নিয়ম তার সঙ্গে যুক্ত হয়েছে ইরান এবং আমেরিকার যুদ্ধ, হরমুজ প্রণালী বন্ধ, সারা দুনিয়াব্যাপী তেলের অকাল এবং বাংলাদেশে তেলের অকালের সঙ্গে সঙ্গে নতুন একটি সরকারের বা শিশু সরকারের যে অব্যবস্থাপনা, অনভিজ্ঞতা এবং সর্বোপরি আমাদের মানুষের যে মন মানসিকতা, তার কারণে পুরো জ্বালানি তেলের বাজার অস্থির। কেন অস্থির? মোরালেস আপনারা সবাই জানেন যে আমাদের একটা বিশাল শ্রেণীর মানুষ রয়েছে যাদের মধ্যে যে কোনো অভাবের সময় মজুত করার আকাঙ্ক্ষা থাকে তীব্র। মানুষকে জিম্মি করে বা মানুষের অভাবকে পুঁজি করে ব্যবসা করার জন্য একেবারে পথের ভিখারি থেকে শুরু করে রিক্সাওয়ালা, নাপিত, ধোপা, মুচি, মোটে এমন কোনো মানুষ নেই যারা আপনার বিপদের সময় সুযোগটি গ্রহণ করবে না। তো এই যে তেলের বাজারে যা কিছু চলছে এর মধ্যে বহু মানুষ প্রতারণা করে পেট্রোল পাম্প থেকে লক্ষ লক্ষ লিটার তেল নিয়ে বোতলে ভরে পাড়া মহল্লাতে রীতিমতো পেট্রোলের বাজার বসিয়েছে। পেট্রোল পাম্পে পেট্রোল নাই, কিন্তু আপনি যদি দ্বিগুণ মূল্যে প্রতি লিটার 200 টাকা, প্রতি লিটার 300 টাকা দরে তেল কিনতে চান তাহলে সেই তেল আপনি পথে ঘাটে মাঠে পাবেন, অনলাইনে পাবেন, এমনকি আপনার বাসায় এসে সেই তেল পৌঁছে দিয়ে যাবে। এই যে মানুষের চতুরতা, এই চতুরতার কারণে পুরো সমস্যাটি কয়েক গুণ বড় হয়ে আমাদের জাতির উপরে চেপে বসেছে। তো এই যে সমস্যাগুলো যখন ঘটে তখন সরকারের জন্য বিব্রতকর, আর সরকারের যারা বিরোধী পক্ষ তারাও এই সময়টিকে কাজে লাগাতে চান। তো বর্তমানে যেভাবে বিএনপি সরকার ক্ষমতায় এসেছে, হঠাৎ করে অনেকটা স্বপ্নের মতো, স্বপ্নের রাজপুরুষ বা সেই যে মধুবালা মদন কুমারের যে কাহিনী ওইরকম ভাবে, মানে যেভাবে মদন কুমার মধুবালাকে পেয়ে যায় ওভাবে আমাদের যে রাষ্ট্র ক্ষমতা কেউ হারিয়েছেন আর কেউ পেয়েছেন। এর মধ্যে কবিতা আছে, গল্প আছে, স্বপ্ন আছে, কিন্তু রাজনীতির যে চিরাচরিত লড়াই সংগ্রাম এর মাধ্যমে কেউ ক্ষমতা হারাননি আর কেউ ক্ষমতা পাননি। ফলে যারা পেয়েছেন তাদের ব্যাপারে অনেক ঈর্ষান্বিত, যারা হারিয়েছেন তাদের দুঃখ কষ্ট বেদনায় বুক ফেটে যাচ্ছে। ফলে ক্ষমতার যে চেয়ার এটি নিয়ে আবার টানা হেঁচড়া শুরু হয়েছে। আর সেক্ষেত্রে প্রকৃতির বিরূপ অবস্থা, বিশ্ব রাজনীতির বিরূপ পরিস্থিতি এবং সর্বোপরি আমাদের দেশের যে চলমান অর্থনৈতিক সংকট, তেল সংকট, আরও যে সকল সংকট রয়েছে সব মিলিয়ে একেবারে একটা ত্রাহি অবস্থা শুরু হয়ে গেছে। এবং এই সুযোগকে কাজে লাগানোর জন্য উত্তপ্ত যে খরতাপ, উত্তপ্ত বৈশাখ সবকিছুকে একত্র করে রাজপথকে গরম করার, উত্তপ্ত করার জন্য বিরোধী পক্ষ প্রাণান্ত চেষ্টা চালাচ্ছে। আপনারা জানেন যে একদিকে সরকারি দল বলতে বিএনপি এবং বাকি যে দলগুলো আছে সে দলগুলো আসলে বিএনপির মধ্যে বিলীন হয়ে গেছে। ছোট ছোট কয়েকটা দল আছে, এই দলগুলোর নাম আগামীতে কেউ মনে রাখবে কিনা এটি নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। আগামীতে এই দলের নামগুলো মানুষ মনে রাখবে কিনা। তো ফলে কি হলো যে সমস্যা, আমাদের দেশের যে সমস্যা, সেই সমস্যা বিএনপি ভার্সেস বিরোধী দল। তো বিএনপি ভার্সেস বিরোধী দলের এই যে সমস্যা, সেই সমস্যা বিরোধী দলের যে 11টি ছোট ছোট দল আছে এরা কিন্তু দীর্ঘ সময় ধরে বিএনপির সঙ্গে ছিল। আপনি যদি প্রথমে ধরেন জামাত, তারপরে এই যে নতুন দল তাদের যে এনসিপি কিন্তু বিএনপির সঙ্গে জোট বাঁধার জন্য অ্যাগ্রি ছিল। এরপরে মুস্তাফিজুর রহমান ইরান, জাকপার যে রাশেদ প্রধান এখন খুবই আলোচিত, তারা সবাই আসলে বিএনপির সঙ্গে ছিলেন। এবং বিএনপির সবচেয়ে দুঃসময়ে
তারা এই দলটির সাথে সম্পর্ক রক্ষা করেছেন এবং একই সঙ্গে জনাব তারেক রহমান, যিনি এখন প্রধানমন্ত্রী, তার সঙ্গে এদের অনেকের নিদারুণ সম্পর্ক ছিল। কিন্তু জুলাই আগস্ট বিপ্লবের পর আমাদের রাজনীতিতে অনেক বিবর্তন হয়। বহু মানুষের, যাকে বলা হয় যে আসল চরিত্র, সেটি প্রকাশিত হয়ে যায়। অনেক বন্ধুত্ব নষ্ট হয়ে যায়, অনেক সম্পর্ক আবার নতুন করে গড়ে ওঠে। ক্ষমতা কেন্দ্রিক অনেক চাটুকার, দালাল, তারা নতুন করে ক্ষমতাধরদের আশেপাশে ভিড় জমাতে থাকে। ফলে ডক্টর মোহাম্মদ ইউনূস যে সময়টাতে ক্ষমতা ছিলেন, তখন আমাদের দেশের অনেক রাজনীতিবিদ, অনেক মানুষ, তাদের একটা মানসিক এবং মানবিক বিবর্তন ঘটেছে। সিমিলারলি আবার তারেক রহমান সাহেব যখন ক্ষমতায় এসেছেন, তার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। তার দীর্ঘদিনের যারা সঙ্গী সাথী ছিলেন, অনেকেই তার ব্যাপারে হতাশ। তার দলের ভিতরে, দলের বাইরে, সাধারণ জনগণ, একটা ওয়াইড রেঞ্জে গত 17 বছর ধরে তিনি যাদের সঙ্গে সম্পর্ক রক্ষা করেছিলেন, তাদের 99% লোক এখন মনে প্রাণে তাকে পছন্দ করছেন না। আর ক্ষমতা কেন্দ্রিক তার যে সকল মিত্র জুটেছে, এর একটা বিরাট অংশ আমলা। তারা তাকে এমন একটা বলয় তৈরি করে রেখেছে তার জন্য, সেই বলয়ের ভিতরে তিনি আছেন এবং তার পক্ষে আসলে আন্দাজ করা সম্ভব নয় যে বাংলাদেশ কিভাবে চলছে। ফলে এই অবস্থায় অনেক মানুষের মধ্যে জনাব তারেক রহমান সাহেব সম্পর্কে অধৈর্যতা দেখা যাচ্ছে। অনেকে অস্থিরতা অনুভব করছেন, অনেকে ক্রোধে উন্মত্ত হয়ে যাচ্ছেন এবং অনেকে রাগে, ক্রোধে, ক্ষোভে বেফাঁস মন্তব্য করে বসছেন। তো সেই দিক থেকে শুধু রাশেদ প্রধানের বক্তব্যটি সাম্প্রতিক সময় ভাইরাল হয়ে পড়েছে। তিনি তারেক রহমান সাহেবকে কুলাঙ্গার বলে গালি দিয়েছেন। পরে আবার দেখা গেল যে কুলাঙ্গার কি, এর অর্থ কি, কুলেকে অঙ্গার দেয়, এটা আবার ব্যাখ্যা দিয়ে তিনি বলার চেষ্টা করেছেন যে বিএনপির লোক কুলাঙ্গার বোঝে না। এতে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় এবং তিনি হয়তো তার যারা মুরব্বী, তাদের পরামর্শে তিনি বলতে বাধ্য হন যে তিনি আর আগামী দিনে কুলাঙ্গার শব্দ ব্যবহার করবেন না। কিন্তু এতে করে সর্বনাশ যা হবার তা হয়ে গেছে। প্রধানমন্ত্রীর সম্পর্কে ইতিপূর্বে যারা এই বাজে শব্দ উচ্চারণ করেছেন, সেগুলো এখন ঘুরছে এবং অনেকে বিভিন্ন জায়গাতে ছোট ছোট, যেমন দেখলাম একজন উবার ড্রাইভার বা হুন্ডা ড্রাইভার, তিনি খুব অকথ্য ভাষায় গালাগাল করছেন, সেগুলোর সামনে চলে আসছে। যারা সরকার সমর্থক লোক, বিশেষ করে যারা বুদ্ধিজীবী শ্রেণীর, একটু যাকে বলা হয় কুলীন স্বভাবের, তারা বলার চেষ্টা করছেন এটা কি ধরনের বাক স্বাধীনতা, এভাবে তো চলতে দেওয়া যায় না, এদের বিচার হওয়া উচিত, ইত্যাদি ইত্যাদি নানা কথা। কিন্তু যখন আপনি একটা মন্দ জিনিস, সেটাকে আপনি যেভাবেই ব্যাখ্যা করেন না কেন, মন্দ জিনিসকে আপনি যেভাবে উলট পালট করেন না কেন, সেটা মন্দই, আরও ঘৃণা ছড়াতে থাকে, আরও যাকে বলা হয় মানুষকে হতাশ করে তোলে। যেমন ধরুন তারেক রহমান সাহেবকে যদি কেউ গালি দিয়ে থাকে, 10টা গালি দিয়ে থাকে, এখন আপনি যতই সরি বলেন, এগুলোকে নিয়ে আবার বলেন যে এই গালি দিল কেন, এই গালি দেওয়া কি ঠিক হয়েছে, এ সকল কথাবার্তা যত কিছুই বলেন না কেন, এতে করে তারেক রহমান সাহেবকে যে গালিগুলো দেওয়া হয়েছে সেগুলো আরও বিস্তৃত হয়, পক্ষে বিপক্ষে লোক দাঁড়িয়ে যায় এবং বেশিরভাগ মানুষ মুসকি মুসকি হাসে। আমরা গ্রামে যেমন দেখে ঝগড়া লাগলে যত রকম গোপন কথা আছে সব কথা বের হয়ে আসে। তদ্রূপ এখন এই যে তারেক রহমান সাহেবকে নিয়ে যে সকল কথাবার্তা হচ্ছে, এতে করে তার অতীতের যত রেকর্ড, বর্তমানের রেকর্ড, সাম্প্রতিক রেকর্ড, সত্য মিথ্যা মিলিয়ে যেভাবে সামনে চলে আসছে, এটি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এটি ভয় দেখিয়েও আপনি দমন করতে পারবেন না, অথবা আপনি 18 কোটি মানুষের মধ্যে কোনো মোটিভেশন দিয়ে এই সমস্যাগুলো সমাধান করতে পারবেন না। এক্ষেত্রে যেটি দরকার সেটি হলো এমন কিছু করা, এমন কিছু বলা, এমন কিছু সফলতা প্রদর্শন করা যাতে অন্তরের অন্তঃস্থল থেকে মানুষের ভক্তি এবং শ্রদ্ধা উৎসরিত হয়। আবার শব্দটি বলছি, উৎসরিত হয়। যদি সেরকম ভক্তি এবং শ্রদ্ধা উৎসরিত হতে থাকে জনাব তারেক রহমান সাহেব সম্পর্কে, যেটি তার মায়ের ক্ষেত্রে হয়েছিল, তাকে নিয়েও কিন্তু তার প্রতিপক্ষ নানা রকম কথাবার্তা বলতো, কিন্তু তিনি তার আপন কর্মে, তিনি তার আপন শ্রেষ্ঠত্বে, তিনি তার আপন ব্যক্তিত্ব দ্বারা এমন একটা পরিস্থিতি তৈরি করে ফেলেছিলেন যে তার সম্পর্কে আসলে মানুষ কোনো বাজে কথা বলে টিকতে পারতো না। একইভাবে তার পিতার সম্পর্কেও কিন্তু মানুষ কোনো বাজে কথা বলে একটা মিনিটও এই সমাজে টিকতে পারবে না। তো সেক্ষেত্রে জনাব তারেক রহমান সাহেবকে যদি এই মানুষের মুখ বন্ধ করতে হয়,
তাহলে তাকে উদ্বোধন করতে হবে, কারো পরামর্শে নয় কিংবা কারো উস্কানিতে নয়। তার নিজের মতো করে তাকে বের করতে হবে যে কি করলে মানুষ তাকে শ্রদ্ধা করবে। আর তিনি রাষ্ট্র ক্ষমতার যে জায়গায় আছেন, এখানে যদি শ্রদ্ধাই না থাকে, ভালোবাসাই না থাকে, সম্ভ্রম না থাকে, মর্যাদা না থাকে, তাহলে এই সমস্ত পদ পদবিতে বসার চাইতে না বসাই অতি উত্তম। আল্লাহ আমাদের সবাই